বেল ম্যানেজমেন্ট, এবং বেল ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার ওইখানে ছিল যে আসলে পাট্টা ইফেক্টটা কেন আসতেছে, এটা একটা ব্যাপার ছিল। তারপরে এটা আসলে মিনিমাইজ করার উপায় কী, আর ওইখানে মনে হয় একটা বাইপাস সিস্টেমের কথাবার্তা মনে আসছিল, ঠিক আছে। তো বাইপাস সিস্টেমে সেদিন একটা কথা আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে যে বাইপাস সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন বাইপাস সিস্টেম তো হচ্ছে সাপোজ এইটা একটা মেশিন, এইটা একটা মেশিন, মাঝখানে আরও মনে করেন অনেক মেশিন আছে, আপনি কি করলেন সরাসরি এই তিনটা ইউজ না করে এইটাতে চলে গেলেন, তাই না। তো আপনি তো ইচ্ছা করলে এই বাইপাস সিস্টেমটা এই রকমও করতে পারতেন, মানে পাইপ যেটা আছে ওইটা কার্ভ, ঠিক আছে, অথবা আপনি এরকমও করতে পারতেন, এইরকম করে উপর দিকে নিয়ে যেয়ে এরকম করে ভি শেপ করতে পারতেন, পারতেন না? পারতেন। কেন আপনি এটাকে স্ট্রেট রাখলেন? হ্যাঁ, শুধু কি জায়গা কম না, এখন দেখেন আমি বলি, সেটা হচ্ছে বাইপাস সিস্টেমটা কখনো ইউ অথবা ভি শেপ, ইউ শেপ অথবা হচ্ছে ভি শেপ হওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে যে জায়গাটা ইউ হইছে বা যে জায়গাটা ভি হইছে, যখন আপনি এইখান দিয়ে যখন ফাইবারগুলো আপনি বাতাসের মাধ্যমে প্রবাহিত করতেছেন, তখন এগুলো যে এখানে যেহেতু অবশ্যই কি বিট হবে, বিট বলতে আমি বোঝাচ্ছি যে ধাক্কা খাবে, ধাক্কা খাইলে এখানে হচ্ছে আপনার নেপস সৃষ্টি হওয়ার একটা প্রবণতা তৈরি হবে। তাহলে যাতে নেপস যাতে সৃষ্টি না হয়, যার জন্য এটাকে ইউ অথবা ভি শেপ করা যাবে না, স্ট্রেটে রাখতে হবে। ক্লিয়ার? তো এই কথাটার মধ্যে ভুলে গেছিলাম, আজকে একটু বলে দিলাম, জাস্ট সিম্পল টাস্ক আকারে। হ্যাঁ, আচ্ছা, এখন আজকে আমাদের যেটা লেখাপড়া সেটা হচ্ছে, হ্যাঁ বলেন। না, এই যে দেখেন এই জায়গায় যে কার্ভ হইছে, আপনি তো বাতাস, আচ্ছা বাতাস সবসময় কি আপনি সোজা বরাবর চলে যায় না, বাতাস কি এরকম বাঁকা হয়ে যায়? যায় না, সোজা যেদিকে যায় সে কি সোজা হয়ে যায়। তা যখন যাচ্ছে এই জায়গায় ধাক্কাটা বেশি খাচ্ছে না, ধাক্কা তো বেশি খাচ্ছে, তাহলে সো এখানে নেপস সৃষ্টির একটা প্রবণতা থাকবে। ক্লিয়ার? এবং এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত, বুঝতে পারছি। তাহলে ব্লো রুমে হচ্ছে আপনি বাইপাস সিস্টেম যদি ইউজ করেন, তাহলে সেটা কখনো ইউ অথবা ভি শেপ হওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে এতদিন যা পড়ছি যে আসলে বেসিক কিছু কথাবার্তা, আজকে যেটা পড়ব সেটা হচ্ছে আমরা ফাইবারগুলো যে আমরা মানে কালেকশন করতেছি আমরা হচ্ছে মাঠ থেকে, তো সেটা কালেকশন করার পর আমরা কি করব, এটা থেকে যে বীজ এবং আমরা কি করব তুলাগুলো আলাদা করব। তাহলে বীজ এবং তুলা আলাদা করার যে প্রসেস সেটাকে আমরা কি বলতেছিলাম, জিনিং প্রসেস। তো আজকে মোটামুটি জিনিংটা একটু হালকা দেখাই দেবো আর ব্লোরুমে ঢুকবো। দেখেন এখানে জিনিংয়ের স্লাইড আছে, আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমার, আচ্ছা দেখেন এইটা জিনিং, এটা অলরেডি আপনাদের পড়ার কথা, তবু আমি বলে দিই। সেটা হচ্ছে বীজ এবং তুলা একসাথে থাকে না সবসময়, তো আপনি এই বীজ এবং তুলা থেকে বীজ ও তুলাটা আলাদা আলাদা করে ফেলবেন। তা যে প্রসেসের মাধ্যমে আলাদা করবেন এটাকে বলবো হচ্ছে আমরা জিনিং। সেই কথাটা এখানে বলছে যে জিনিং ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং কটন ফাইবার ফ্রম দ্য সিডস, ঠিক আছে। এটা করলে কি হবে, এটা করলে আমাদের যে নেপস যেগুলো আছে, নেপস সহজে ক্রিয়েট হবে না। তারপর হচ্ছে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা যখন ডাইং করব, বীজ তো আর আপনার তো ডাই তো আর অ্যাবজর্ব করবে না, সেক্ষেত্রে আমার কি ডাইংটা হচ্ছে ইভেন হবে, আর একটা হচ্ছে আমার প্রসেসিং ইমপ্রুভমেন্টটা এখানে হবে, ঠিক আছে, এক কথায় শেষ। এবং এই জন্য এরা বলছে যে আপনার ফাইবার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনার কী করা হয়, জিনিংটা করা হয়। কারণ আপনি তো ইচ্ছা করলে সরাসরি এটা বেল আকারে নিয়ে যেহেতু আপনি ইচ্ছা করলে এটা ক্লিনিং মেশিনেও ক্লিন করতে পারতেন, তাই না। তাহলে আগে কেন করা হলো, যাতে আপনার কি কস্টটা মিনিমাইজ হয় এবং ফাইবার কোয়ালিটি আগে থেকেই যাতে কি ভালো হয়। এখন এই তো আমরা যদি জিনিংয়ের যদি হিস্টোরি দেখি, আমরা এখানে দুইটা লাইনে আমরা হিস্টোরিটা দেখব। যে প্রথমে আমাদের যে জিনিং যে মেশিন যেটা ছিল বা জিনিং করা হইতো, সেটা মূলত হচ্ছে হাত দ্বারা করা হইতো, যেটা এখনও কি কোনো কোনো জায়গায় করা হয়, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে ইন্ডিয়াতে, তো দেখা যাচ্ছে সমস্ত প্রদেশে কি আপনার অনেক এখনও দেখা যাচ্ছে কি ওরা এখনও অনেক আগের মতো কি যুগে বসবাস করে না, মানে দেখা যাচ্ছে ওইখানে টেকনোলজিক্যাল কি মানে টাচিং ওইখানে কম হয়েছে। তো সেক্ষেত্রে তারা বাপদাদারা আমরা যেরকম করে করছে সেরকম করে এখনও তারা কি কেউ কেউ করতেছে, তাই না। যেমন বাংলাদেশে কি হচ্ছে যে আপনি হাল চাষ করার জন্য গরুকে এখন খুব বেশি পাওয়া যায় না, কিন্তু আপনি ইন্ডিয়াতে যান প্রচুর পাওয়া যাবে ওই রকম। কারণ একটা ইন্ডিয়া কান্ট্রিটা হচ্ছে এমন যে এটা হচ্ছে মনে করেন ওইখানে প্রায় কত কোটি জনসংখ্যা বলতে পারবেন? হ্যাঁ, অনলি 130, তারও বেশি না।
আরও বাড়ছে, অ্যারাউন্ড 200-এর মতো, ঠিক আছে। 130 এটা অনেক আগের হিসাব। আচ্ছা, তো দেখেন, তো আর্লি মেথডটা কী ছিল, যে প্রথমে ম্যানুয়াল তারা কী করতো আর সেপারেশন করতো। এরপর 1793 সালে এই যে এই লোক ইলি হোয়াইটনে একজন লোক আছে, ইনি হচ্ছে একটা মেশিন তৈরি করছে, এবং এইটাকে এরা বলছে যে মেকানিক্যাল কটন জিন। এবং মেশিনটা কীরকম আমি দেখাবো একটু পরেই, ঠিক আছে। তো ইনি হচ্ছে যখন এটা তৈরি করছে, তো তখন এইটা হচ্ছে আমার জিনিং যে সেক্টরটা, এই সেক্টরটাকে সে কী করছে, রিভোলাইজ করছে। হ্যাঁ, রিভলিউশন বলে না, বিবর্তন। তো মানে আগে যে যুগে ছিল তার কি নেক্সট স্টেপে কি চলে গেছে। আর এখন 2025 সাল, বা আমরা যদি এটা কি 21 শতক না, এখন 21 শতকের প্রথম দিকে অথবা 20 শতাব্দীর শেষের দিকে তখন যে মেশিনগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে আধুনিক মেশিন। ক্লিয়ার? এখন তো আপডেট আরও হয়েছে, কিন্তু এই যে এখন যে মেশিনগুলো এগুলো হচ্ছে কি আধুনিক মেশিন, এবং এগুলার আপনার হচ্ছে প্রোডাকশন ক্ষমতাও বেশি, কস্ট মিনিমাইজেশনও কম, ঠিক আছে। কস্ট মিনিমাইজেশন কম না বেশি? কস্ট মিনিমাইজেশন বেশি। কস্ট মিনিমাইজ বলতে আমি বোঝাচ্ছি যে খরচ হচ্ছে কম, আর কস্ট মিনিমাইজেশন কম বলতে বোঝায় যে খরচ বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই কথাটা এখানে বলা আছে যে এখন যে মেশিনগুলো তৈরি হয়েছে এগুলো কি হাই ক্যাপাসিটির হচ্ছে মেশিন। এখন দেখেন অবজেক্টিভস। ফার্স্ট অবজেক্টিভস হচ্ছে আপনার কি করবে, জিনিং অর্থই হচ্ছে বীজ তুলা থেকে বীজা তুলাটাকে আলাদা করে ফেলবে। সেকেন্ড হচ্ছে আপনার ফাইবার ড্যামেজটা কি করবে, কমাবে, ঠিক আছে। থার্ড হচ্ছে আপনার যে ইম্পিউরিটিস যেগুলো থাকবে সেগুলো সে কী করবে, দূর করবে। শুধু তো বীজ থাকে না, আরও কিছু থাকে না, পাতা, সেগুলোও দেখা যাচ্ছে আলাদা হয়ে যাবে। খারাপ লাগতেছে বেশি? না না, যদি খুব বেশি খারাপ লাগে তাহলে একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে না না সেটা আমি বুঝতে পারছি, তুমি হচ্ছে কোনো রুম মানে তুমি কি চলে যেতে চাচ্ছ? তাহলে যদি এইখানে সমস্যা হয় তাহলে অন্য কোনো রুমে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখো এইটা যে এখানে বলছে যে প্লান্ট ডেব্রিস অ্যান্ড ইম্পিউরিটিস, ঠিক আছে, মানে পাতা জাতীয় যে জিনিসগুলো থাকে এগুলো, এবং ইম্পিউরিটিস সে কী করবে, দূর করবে। আর লাস্ট হচ্ছে আপনার এই যে আপনি যেহেতু ফাইবার কোয়ালিটি ইম্প্রুভ করছেন, সো আপনার স্পিনিংয়ের যে প্রসেস, যে আপনার ক্যাপাবিলিটি বা স্পিনিংয়ের যে এফিসিয়েন্সি, প্রতিটা মেশিনের এফিসিয়েন্সি কি বাড়বে, এবং সেই কথাটা কি কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করবে, সেই কথাটা বলছে যে ইম্প্রুভ কোয়ালিটি। তাহলে এই কয়েকটা হচ্ছে আমার মূলত উদ্দেশ্য। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে আমার দুইটা, একটা উদ্দেশ্য হচ্ছে বীজ এবং তুলা আলাদা করা, আর সেকেন্ড হচ্ছে ফাইবার ড্যামেজ দূর করা। এই দুইটা হচ্ছে মূল, আর বাকি দুইটা হচ্ছে ওই দুইটা থেকে ভেঙে ভেঙে বানানো হয়েছে, আর কিছু না। এরপর জিনিং প্রসেস করার জন্য, যেমন ফ্লোচার্ট যেমন থাকে সুতা তৈরি করার জন্য, জিনিং প্রসেস করার জন্য আমার বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি কটনটা ফিট করবেন। কোথায় ফিট করবেন? মেশিনে ফিট করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করবেন? ড্রাইং করতে হবে, ঠিক আছে, ড্রাইং। এখানে মূলত এই ফিডিং বলতে বোঝানো হয়েছে যে আপনার আমি মনে একটু ভুল বলছি, সেটা হচ্ছে মেশিনে আপনার হচ্ছে ফিট করার আগে আলাদা কোনো একটা জায়গায় রাখতে হবে সেটাকে ড্রাই করার জন্য, ক্লিয়ার, কালেকশন করা জাস্ট। এরপর হচ্ছে প্রি ক্লিনিং করবেন। তারপর আপনি হাত দিয়ে কী করবেন, জাস্ট হচ্ছে ওই যে আপনারা হচ্ছে বাসা বাড়িতে হয়তো অনেকেই দেখছেন ওই যে তুলা দিয়ে যে হ্যাঁ জাজিম বানায় না, দেখবেন যে এরকম করে হাত দিয়ে কী করে, বাড়ি দেয়। ময়লাগুলো কি হয়, অনেকটা কি উড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কিছু ভারী জিনিস দেখা সেপারেট অলরেডি হয়ে যাচ্ছে। তো এটাকে বলতেছে ওরা কি প্রি ক্লিনিং। এরপর আপনি কী করবেন, জিনিং মেশিনে জিনিং করবেন। তারপর কি করবেন, লিন্ট ক্লিনিং। লিন্ট কি বলেন তো? প্রথমবার যেটা পাওয়া যায়, ঠিক আছে, এইটা। কারণ লিন্ট দেখা যায় যে লিন্টগুলো হচ্ছে জিনিং করার পর আমরা কি পাচ্ছি, লিন্ট পাচ্ছি। এইগুলো থেকে আপনার ভালো সুতা তৈরি করা সম্ভব, যার কারণে এটাকে আলাদা করে ফেলানো হয়, ঠিক আছে। এরপর হচ্ছে কী করবেন, আপনি বেল করবেন। বেল কি করবেন, ওই যে কম্প্রেস করে বানাবেন। এখন আমি তো অনেক কথাবার্তা তো বললাম, এটা একটা জাস্ট ভিডিওটা দেখাই তাহলে আপনাদের জন্য ভালোভাবে দেখেন। যে এই যে আমি ভিডিও নিয়ে এসেছি, এটা হচ্ছে যে আপনি আসলে কীভাবে একটা কটনকে আপনি ফ্যাক্টরিতে হচ্ছে আপনি এটাকে ইয়ে করেন। প্রথমে দেখেন এই যে এইটা হচ্ছে একটা তুলার হচ্ছে একটা কি ক্ষেত, ঠিক আছে। তো সেইখানে আপনি দেখেন এগুলো কি কটনগুলো কি বল আকারে আছে, কটন বল আকারে আছে। এইটা থেকে সে কি করবে, কালেক্ট করবে। দেখেন খুবই কম, খুবই না, কিন্তু এটা খুবই কম, বুঝতে পারছেন। আপনি হচ্ছে
গ্রাম অঞ্চলে দেখতে পারেন কিছু কিছু জায়গায় আছে, তবে কোথাও না পেলেও অ্যাটলিস্ট হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডে আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু এটা আসলে সাফিসিয়েন্ট না। যদি বাংলাদেশের সাফিসিয়েন্টই যদি হইতো, তাহলে অন্য কোনো দেশ থেকে মিশরীয় তুলা বা ভারতীয় তুলা এগুলো কি আমদানি করার প্রয়োজন হতো না। হ্যাঁ, এই জন্যই আমাদের কি প্রসেসিং কস্টটা কি পড়ে, বেশি পড়ে। বুঝতে পারছেন? কারণ যেহেতু আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন, সো ওইখানে একটা ট্যাক্স দেওয়া লাগতেছে, আবার ওরা তো লাভ করেই তো আবার বেচবে, আপনি সেইখান থেকে আসার পর কি নিজেরা প্রসেস করবেন। দেখেন এই একটু ভিডিওটা দেখেন কীভাবে ফ্যাক্টরিতে এটাকে প্রসেস করে। এই যে এটা হচ্ছে কটন বল, এই যে দেখেন কিছুই দেখেন ইম্পিউরিটিস লেগে আছে। এই যে এটা হচ্ছে বেল, দেখছেন বেলের মতো চলে আসছে। এগুলো আপনাদের ন্যাচারাল ফাইবারে দেখানোর কথা, তবু দেখাই দিই, সমস্যা নেই। এই যে এগুলো ইম্পিউরিটিস, দেখছেন কত ময়লা। জিনিং করতেছে এখানে, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ভিডিও আবার দেখাবো, এটা দেখেন মানে জিনিং করার পরে এখন কি প্রসেস করবে এদিকে। এগুলা কি ময়লা, সবগুলো এক জায়গায় নিজে রেখে দেবে। এই যে মানে আপনাকে দেখেন যে মোটামুটি পরিষ্কার করে ফেলছে, তারপরেও কি ময়লা কিন্তু আছেই। দেখেন ময়লা এখনো আছে। এই যে ইম্পিউরিটিস, বীজ, তুলার বীজ, ওইগুলা কি পেঁচাই গেছে ওর মধ্যে। আচ্ছা, মোটামুটি আমরা দেখলাম। এখন আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আসলে জিনিংটা কীভাবে করে এটা একটু দেখাই। ফার্স্ট হচ্ছে দেখেন যে প্রথমেই মানে অনেক পুরাতন একটা মেশিন, সেটার একটা ভিডিও আছে, এই দেখেন। এই যে দেখেন কীভাবে কী করে ম্যানুয়াল। হ্যাঁ, করে না তো, এই যে কিন্তু আলাদা করতে গিয়ে কত সময় লাগতেছে দেখেন। এটা 19 সেকেন্ড। আর একটা হচ্ছে হ্যান্ড জিনিং আছে, দেখেন এটা।
separating the seeds from the cotton bolls. এটা It's কটন a বল portable folded up state. ও মডিফাই করে একটা নতুন তৈরি করছে The seed catchment box goes to there. The unit comes up to there. The brass catch locks it into position. Now it's ready for use. Now traditionally there was a bale of cotton could be picked in about a day according to the site, but it would take about a week to get the seeds out of it. I'm going to have to make a device to keep cats off tables, but not today. So we take a cotton bottle, we tease it out just a little bit, there's 7 or 8 or 9 seeds in it, and then we come around to here. And we simply wind it through, and you'll see the seeds begin to separate. ওই যে বীজগুলো আলাদা করে ফেলছে দেখছেন And it's no more difficult than that. Doesn't take তো very বেসিক্যালি এই much প্রসেসটাই কি জিনিং হ্যাঁ to turn. The top roll Huh? is simply driven by the হ্যাঁ roll. কিন্তু এটা তো করা হয় না এটা তো করা হয় না এই যে ফ্যাক্টরিতে কীভাবে করে আমি দেখাচ্ছি ফ্যাক্টরিতে কীভাবে করে আমি দেখাচ্ছি জাস্ট এটা দেখানোর জন্য আর কিছু না That's all that you require. So for a cottage industry, মানে খুবই সিম্পল একটা প্রসেস যে আসলে এমনভাবে এটাকে ডিজাইন করছে যে যখন যাচ্ছে স্পেসটা অনেক কম পাচ্ছে তুলাটা ফ্লেক্সিবল জন্য চলে যাচ্ছে আর হচ্ছে আপনার কি বীজটা ওখানে কি আলাদা হয়ে পড়ে যাচ্ছে এই তো জাস্ট হচ্ছে এটা একটা সিম্পল একটা প্রসেস এখন আমরা দেখবো হচ্ছে যে আসলে কীভাবে হচ্ছে ফ্যাক্টরিতে করা হচ্ছে সেটা একটু আমরা দেখব Hello everyone. Today's video makes the journey from the cotton seed to the bale. Let's see how it goes. Cotton takes 5 months to grow from a seed to a mature plant. And mature soft seed cotton will be collected from the plant. The cotton collected is transported to the processing plant known as cotton gin. Here, gin means shot. Generally, gins are set up in cotton growing areas to avoid the মেশিনগুলো কীভাবে কোন প্রিন্সিপালে কাজ করে ওটা আমি দেখাচ্ছি একটু পর arrives at the processing plant. Sticks and burrs are removed, as well as any lingering debris and seeds. Before gin was invented, the cotton fiber was traditionally processed by এই যে এটা hand. ট্রেডিশনাল It takes a person a day to separate half a kilo of lint from the cotton seed. Now, the automatic processing machine is প্রথমে invented. দেখালো ট্রেডিশনালি কীভাবে করতো আর এখন হচ্ছে অটোমেটিক It can sort the bale about 2,30,000 kilograms of cotton in a day. ওরা বলছে যে এটা প্রসেস করার পর আপনি হচ্ছে এখান থেকে প্রায় 2,30,000 কি টনের মতো আপনি কী করতে পারবেন ওখানে Different uses. কেজির মতো আপনি বেল বানাতে পারবেন ওখান থেকে The ginning process. The seed cotton looms arrive at the gin. Then, seed cotton bales are first dumped the module into the feeder. এটাকে বলে ফিড কনভেয়র যেখানে ফিড করতেছে Seed cotton into a dispenser. The seed cotton কনভেয়রের মাধ্যমে কি goes through a conveyor প্রসেস হচ্ছে belt, উপরের দিকে which যাচ্ছে leads to the hot box or dryer. The dryer mixes the seed cotton with hot air, which allows the moisture to evaporate. It makes the seed cotton easier to clean. The cotton is dried if it is too wet, or water is added if it is too dry. The optimum cotton moisture level should be gin with 5%. Next, the আচ্ছা এখানে cotton goes to separate. ময়েশ্চার লেভেল 5% এর কথা বলছে ময়েশ্চার যদি না থাকে তখন কি সমস্যা হবে বলতে পারবেন অতিরিক্ত ড্রাই হয়ে যাবে কিন্তু অতিরিক্ত ড্রাই হলে কি সমস্যা হবে এটা কি আপনারা বলতে পারবেন ড্রাই হলে ওজন বেড়ে যাবে এই তো মূল কথা হচ্ছে ওই যে ও বলছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্রিয়েট হবে
ঠিক আছে। ফ্রিকশন, ফ্রিকশন যদি বেশি হয় তাপ উৎপন্ন হবে না? হবে তো, এখানে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্রিয়েট হবে, ঠিক আছে, যার ফলে ফাইবারগুলো নিজেদের মধ্যেই কি গুটির মতো হয়ে যাবে, ক্লিয়ার, আর যেটা নষ্ট হয়ে যাবে ওটা আর প্রসেস করতে পারবেন না। দেখেন The stages of cleaning equipment to remove leaves, trash, sticks, dirt, and other ওই যে ডার্টগুলোকে আলাদা করে নিয়ে যাচ্ছে। The seed cotton is ready for the final stage of processing. After cleaning the seed cotton, it is ready to separate in the fields in a row of machines called game stands. এখন বেল তৈরি করবে। The game stand separates the seed from the fluffy stuff called the lint. Inside each stand has 116 circular saws, which are arranged horizontally, each separated by a steel rim. The saw teeth grab the seed cotton and pull the lint through the narrow gap between the saw and rim. Then drop it into a conveyor. The lint goes into a flue which leads to the packing area. পুরোটাই কি বাতাসের সাহায্যে কিন্তু হচ্ছে এখানে। Cotton seed is sold as livestock feed and cotton seed is also milled into তুলার বীজ যেগুলো আছে ওগুলো আবার কি গরু আবার কি খাচ্ছে, cotton lint is সেটা now বলছে। ready to be formed into bales. এখন কি বেল তৈরি করবে। Bales feed the loose lint to the press area. When it arrives, a pusher moves দেখছো the দিয়ে যে lint প্রেস করবে। into a machine called a tamper, which shoves it down to a bale-shaped box. এই তো এইটা হচ্ছে কটন বেল। Once the box reaches 227 kilograms of cotton lint, হ্যাঁ a press compact the lint and tie wraps the বুঝি নাই তোমার কথা। next. Conveyor moves the bale to a bagging machine while the bale slides into a protective plastic or cotton. তাহলে একটা বেলের ওজন ওরা বললো যে Now it is মানে অ্যারাউন্ড হচ্ছে 200 থেকে 300-র মধ্যেই থাকে, ঠিক আছে। ওরা বলছে যে ওরা স্পেসিফিক্যালি 270 কেজির একটা করে কি বেল বানাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন যে নর্মালি 270 কেজি যদি তুলা যদি হয় তাহলে সেই তুলাগুলো কত মানে কতটুকু হইতে পারে, কিন্তু ওটাকে শেপ কি করে শেপ ছোট করে নিয়ে আসছে কিন্তু। তাহলে বেল তৈরির উদ্দেশ্যই হচ্ছে ওই একটা, সেইটা হচ্ছে আপনার কি করতেছে যে আপনার যাতে ট্রান্সপোর্টেশনটা যাতে কি ইজি হয়, ঠিক আছে, আর যাতে আপনি যাতে অনেকগুলো তুলা যাতে একসাথে কি প্রসেস করতে পারেন এইটা। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে জিনিংয়ের ভিডিও। এখন আমরা হচ্ছে স্লাইডে চলে যাই। দেখেন কি আপনি জান। আচ্ছা, জিনিং হচ্ছে টোটাল 3 প্রকার, 3 ধরনের মেশিন ইউজ হয়। ফার্স্টটাকে বলতেছে হচ্ছে সজিনিং, সেকেন্ডটাকে বলতেছে হলো রোলার জিনিং যেটাকে বলা হয় নাইফ রোলার, আর থার্ডটা হচ্ছে মেকার্থি জিনিং। তো মূলত এই সজিনিং এবং এই রোলার জিনিং এই দুইটাই মূলত ইউজ হয়, ঠিক আছে। এবং সজিনিং হচ্ছে মূলত ইউজ হয় হচ্ছে যদি ফাইবার লেন্থগুলো যদি আমার শর্ট হয় বা শর্ট স্টেবল ফাইবার থাকে, তো সেক্ষেত্রে আমার সজিনিংটা ইউজ করা হয়। এবং কটন কি শর্ট স্টেবল ফাইবার না, না লং স্টেবল? শর্ট স্টেবল। সো ওর ক্ষেত্রে সজিনিংটাই কি ইউজ হয়। আর নাইফ রোলার হচ্ছে আপনার যেগুলো লেন্থ তুলনামূলক কি থাকে বেশি থাকে, সেগুলোর জন্য হচ্ছে আপনার এই রোলার জিনিংটা ইউজ করা হয়। এখন দেখেন সজিনিং, এই যে সজিনিংয়ের কথা বলা আছে যে মূলত এটা কি শর্ট স্টেবল কটনের জন্য ইউজ হয়, এই কথাটা বলা আছে। আর এই যে এটা হচ্ছে একটা সজিনিং মেশিন, একটা ক্রস সেকশন। এখানে কি হয় অলরেডি তো ভিডিও তো আপনারা দেখছেনই, তুলাগুলো ফিড হচ্ছে এই দুইটা রোলারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই যে এইটা হচ্ছে সরোলার, ঠিক আছে। স মানে হচ্ছে ওই যে করাতের যে দাঁত থাকে না, হ্যাঁ, তো ওইটাকে বলা স, হ্যাঁ। তো এই দেখেন এই করাতের মতো যে স্পাইকগুলো যেগুলো আছে এই স্পাইকগুলোর সংস্পর্শে এসে তুলা আলাদা হয়ে একদিকে চলে যাচ্ছে বাতাসের জন্য, আর ভারী যে ইম্পিউরিটিসগুলো আছে এগুলোকে নিচ দিয়ে পড়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে জাস্ট কী করা হয় আপনার সজিনিংটা করা হয়। তো মেশিনের ভিতরে তো এত অ্যারেঞ্জমেন্ট তো আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই বা জানারও দরকার নাই, মূলত বেসিক প্রিন্সিপালটা জানলেই আমাদের এনাফ, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন নাইফ রোলার জিনিং, যেটা ঠিক আছে এখানে বাংলা লেখা, সো আমি ফিগারটা ওইভাবেই কালেকশন করছি। দেখেন তো এইখানে কি হয় এই তুলাগুলো এখানে ফিট করা হয়, এইখানে আসার পর এই যে এই পোর্শনটার নাম হচ্ছে কম্প্রেসিং রোলার, ঠিক আছে। এ প্রচণ্ড জোরে ঘুরতে থাকে, ঠিক আছে, প্রচণ্ড জোরে ঘুরতে থাকে এবং কম্প্রেসও করে। তো যেহেতু
ঘুরতেছে এবং কম্প্রেস দুইটাই করতেছে, দ্যাটস ওয়াই আমার এখানে তুলাগুলো কি সংকুচিত হয়ে যাচ্ছে, আবার পাশাপাশি ইম্পিউরিটিস যেগুলো আছে সেগুলো কিছু কি দূর হয়ে যাচ্ছে। এরপর এই যে এই রোলারটার নাম হচ্ছে আপনার নাইফ রোলার, ঠিক আছে, এবং এই পোর্শনটার জন্যই এই পুরো মেশিনটার নাম হয়েছে নাইফ রোলার মেশিন। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে দুই পাশে হচ্ছে দুইটা আপনার কি থাকে, দুইটা হচ্ছে আপনার রোলার থাকে এবং এগুলো হচ্ছে চামড়ার তৈরি, ঠিক আছে, চামড়ার তৈরি এগুলো রোলার। তো চামড়ার তৈরি এখানে কেন দিছে, কারণ একটা হচ্ছে আপনার এখানে নাইফ মানে কি ছুরির মতো একটা পোর্শন থাকে, আর পাশাপাশি যদি দুই পাশে যদি আপনার ধাতব জিনিস থাকে একসাথে, তাহলে আপনার কি ফাইবারগুলোকে কেটে যাওয়ার সম্ভাবনা আছে না? দ্যাটস ওয়াই এই দুই পাশে হচ্ছে আপনার চামড়ার কি রোলারটা ওখানে কি ওরা ইউজ করতেছে, এবং এইখানে প্রচণ্ড জোরে যেহেতু ঘোরে এগুলা, সো এইখানে আপনার মানে বিটিংয়ের কারণে আপনার তুলা, ফাইবার এবং হচ্ছে ইম্পিউরিটিস দুইটা কি আলাদা হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আপনার নাইফ রোলার জিনিংয়ের হচ্ছে বেসিক প্রিন্সিপাল। ক্লিয়ার? ওকে, দেখেন তো মূলত হচ্ছে সজিনিং মেশিন এবং নাইফ রোলার জিনিং মেশিন দুইটার মধ্যে বেসিক পার্থক্য দেখাইছি। পার্থক্যটা হচ্ছে এই যে প্রথমেই বলছি যে এইটা হচ্ছে আপনার শর্ট স্টেপলের জন্য ইউজ হয়, আর এটা কি লং স্টেপলের জন্য ইউজ হয়। এবং এই সজিনিং যে মেশিনটা আছে এইটা হচ্ছে তুলনামূলক স্পিড অনেক বেশি থাকে, যেহেতু স্পিড অনেক বেশি থাকে সুতরাং কি প্রোডাকশন লেভেলটা কি হাই। তারপর হচ্ছে কিন্তু যেহেতু আপনার গতি অতিরিক্ত থাকে, সো ফাইবার ড্যামেজ কি পসিবিলিটি কি বেশি না, সো এই কথাটা এখানে বলছে যে ফাইবার ড্যামেজ ইজ হ্যাঁ কম্পারেটিভলি কি নাইফ রোলার জিনিং। আর লাস্ট বলছে যে আপনার হচ্ছে যেখানে প্রোডাকশনটাই হচ্ছে আপনার মূল প্রায়োরিটি, তুলার ক্ষতি হোক কোনো সমস্যা নাই, আর প্রোডাকশন বেশি হতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি উচ্চ গতিসম্পন্ন আপনি কি মেশিন ইউজ করবেন, এবং উচ্চ গতিসম্পন্ন মেশিন ইউজ করতে হলে আপনাকে সজিনিং মেশিনটাই কি করতে হবে, আপনাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? তার হচ্ছে আপনার বিপরীতগুলো হচ্ছে কি নাইফ রোলার জিনিং। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি কখনো কোশ্চেন করি যে আপনি হচ্ছে একটা শর্ট স্টেপল, আপনি হচ্ছে কটন ফাইবারকে প্রসেস করতেছেন, ঠিক আছে, এবং আপনাকে হচ্ছে বলা হইলো যে তুমি এখানে রোলার জিনিংও ইউজ করতে পারো এবং তুমি হচ্ছে এখানে সজিনিংও ইউজ করতে পারো, এখন তোমার জন্য বেস্ট অপশন আসলে কোনটা হবে? তাহলে আনসার কতটুকু হবে? সজিনিং মেশিন ইউজ হবে। কেন? জাস্ট 2-3টা পয়েন্ট লিখলেই হবে। আমার কোশ্চেন ক্যাটাগরিগুলো হচ্ছে এমন হবে যে কোশ্চেন অনেক বড় মনে হবে কিন্তু আনসার হবে খুবই ছোট। আমি যদি কোর পয়েন্ট পেয়ে যাই, ঠিক আছে, মেইন আনসার পেয়ে যাই, আমি ফুল মার্কস দিতে বাধ্য, ঠিক আছে। আবার ভাইবেন না যে আমি একটা কোশ্চেনে 10 মার্ক দিয়ে রাখছি, কোনোভাবে এটাকে আর ইলাবোরেট করা যাচ্ছে না, মানে আপনি কোর পয়েন্ট লিখছেন আর 2-3টা লাইন আপনি আর লিখতেই পারতেছেন না, কারণ কি আপনার তো মেইন জিনিসটা লেখা শেষ, তাই না? সো সেই ক্ষেত্রে ওই আমার কাছে যদি গ্রহণযোগ্য মনে হয় যে না আসলে কোর পয়েন্টটা দিয়ে ফেলছে, তাহলে আমি ফুল মার্কস দিতে বাধ্য। তাহলে আমার সাবজেক্টে রেজাল্ট ভালো করাও খুব সহজ, আবার রেজাল্ট কি খারাপ করাও কি খুবই সহজ, কারণ হ্যাঁ দিব সমস্যা না, আর আমার ক্লাস লেকচার ফলো করতে হবে, ঠিক আছে, ক্লাসে যা যা বলছি এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। দেখেন এরপর দেখেন যে একবার বলছে আন্ডার জিনিং আর একটা বলছে ওভার জিনিং। তো বেসিক্যালি আন্ডার জিনিং মানে হচ্ছে আপনার যতটুকু জিনিং প্রসেস হওয়ার কথা আপনার অতটুকু হয় নাই, কম হয়েছে। আর ওভার জিনিং হচ্ছে আপনার কি হয়েছে, অতিরিক্ত করে ফেলছেন, যতটুকু দরকার তার থেকে কী করছেন, বেশি করে ফেলছেন। তো দুইটাই হচ্ছে আপনার ইম্প্যাক্ট আছে, যে ওভার জিনিং হলেও সমস্যা আছে, আন্ডার জিনিং হলেও কি সমস্যা আছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনার কি হবে, পোর ফাইবার কোয়ালিটি তখন পেয়ে যাবেন, ঠিক আছে, কারণ আপনার যদি কম জিনিং করে থাকেন তাহলে কি অপদ্রব্য চলেই আসতেছে, আবার যদি আন্ডার করে থাকেন আর যদি ওভার যদি করে থাকেন তাহলে কী হবে, ফাইবার ড্যামেজ কী হবে, বেশি হয়ে যাবে। তার মানে দুইটাতে আপনার কী হচ্ছে, কোয়ালিটি কী হচ্ছে, ডিটেরিয়েট হচ্ছে, মানে কমে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন এই যে কোয়ালিটি কন্ট্রোল এখানে বুঝাইছে যে আসলে এখানে ওভার জিনিং হওয়া যাবে না ফার্স্ট, বা আন্ডার জিনিংও হওয়া যাবে না। আর একটা বলছে যে আপনার কন্ট্রোল কিছু প্যারামিটার্স থাকে, সাপোজ ওই যে আমি বলছিলাম যে ময়েশ্চারের একটা কথা আছে, তার মানে কি ময়েশ্চারটা আপনাকে মেনটেন করতে হবে, যদি ময়েশ্চার না থাকে, ময়েশ্চারের কথা কিন্তু এখানে বলা নাই, ঠিক আছে, এখানে হিডেন করা আছে এই যে হাই কোয়ালিটির মধ্যে। তো আমি কিন্তু সব ভেঙে বলতেছি, সেটা হচ্ছে যে ময়েশ্চারটা আপনাকে কী করতে হবে, মেনটেন করতে হবে, না হলে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্রিয়েট হবে সেখান থেকে নেপস ক্রিয়েট হবে, আর নেপস ক্রিয়েট হলে আমার কি ফাইনালি প্রোডাকশনটা কী হবে, হ্যাম্পার্ড হবে। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন যে আপনার এখানে কিছু চ্যালেঞ্জেস থাকতে পারে। কী কী চ্যালেঞ্জেস হচ্ছে আপনার এখানে লিন্ট লস হইতে পারে ফার্স্ট, তারপর কি হইতে পারে যে আপনি অতিরিক্ত জিনিং করে ফেলছেন যেটার কোনো দরকার নাই, তা আপনি তো অবশ্যই হ্যান্ড এখানে জিনিং করতেছেন না,
আপনি তো অটোমেটিক জিনিংয়ে করবেন, তাই না? যেহেতু মেশিনের সাহায্যে করতেছেন, সো এখানে কি পাওয়ার কি বেশি খরচ হবে, সো সেটাকে এটাকে বলছে যে হাই এনার্জি কনজাম্পশন। এরপর বলছে যে ইনভায়রনমেন্টাল কনসার্ন। ইনভায়রনমেন্টাল কনসার্ন বলতে বোঝাচ্ছে যে আপনি যখন জিনিং করতেছেন, অপদ্রব্য বা ময়লা যেগুলো আছে, ডাস্ট, এগুলো কি বাতাসে উড়বে না? তো এইগুলো কি পরিবেশকে কী করতেছে, দূষিত করতেছে, এটা একটা ব্যাপার। আর এরপর বলছে যে আপনার প্রসেসটা চালাইতে অবশ্যই আপনাকে যে লেবারগুলো আপনি ইউজ করবেন বা অপারেটর যারা থাকবে তাদেরকে অবশ্যই কি স্কিলড হইতে হবে। কারণ আপনার মানে তারা দেখেই বুঝবে যে আসলে একটা মেশিনকে এতক্ষণ চালাইলে আমার এতটুকু ক্লিনিং হওয়ার কথা, কিন্তু আপনি সাপোজ নিজে মনে করেন ভাবলেন যে না মেশিনটা আমিই চালাতে পারবো, তা আপনি মনে করেন কোনো দিনও মনে করেন এটা চালাননি, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি কি অতিরিক্ত চালাই ফেলতে পারেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, স্কিলড অপারেশন করতে হবে এবং অপারেটর যারা থাকবে তাদের কি স্কিলফুল হইতে হবে। ক্লিয়ার? সেই কথাটা এখানে বলছে। এবং শুধু এতটুকুই না, একটা মেশিন নির্দিষ্ট কিছু মানে নির্দিষ্ট সময় পর আপনাকে কী করতে হয়, মেইনটেনেন্স করতে হয়। মেইনটেনেন্স তো বুঝেন, ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, বা হচ্ছে দেখা যাচ্ছে গিয়ার চেঞ্জ করতে হচ্ছে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা পোর্শন ভেঙে গেছে সেটাকে মেরামত করতে হচ্ছে, তাহলে এটাকে মেইনটেনেন্সও করতে হবে। ঠিক আছে? এই তো এই ছিল হচ্ছে জিনিংয়ের ছোট্ট একটা স্লাইড। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ পোর্টালে দেবো, বাকিগুলো তো মানে দেওয়া আছে নাকি? হ্যাঁ আচ্ছা, এখন আমরা মিক্সিং ব্লেন্ডিং সম্পর্কে তো পড়ছিলাম ওই দিন, না? দেখো এই যে মিক্সিং ব্লেন্ডিংগুলো হচ্ছে কিভাবে তোমার ফ্যাক্টরিতে করতেছে ওরা। দেখো ফার্স্ট কিছু অপারেটর আছে স্পিনিংয়ে হচ্ছে আমি যতদিন ইন্টার্নশিপ করছি আর কি, হ্যাঁ, তো স্পিনিংয়ে দেখছি যে তোমার হচ্ছে মেয়ে মানুষ যারা, ঠিক আছে, মহিলা যারা, ওদের মানে ওরা হচ্ছে অপারেটর হিসেবে বেশি কাজ করে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই সমস্ত কাজগুলো মেয়ে মানুষরা এক্সপার্ট হয় ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে দেখা যাচ্ছে যে তাদেরকে কম টাকা পয়সা দিয়ে কি রাখা যায়। ক্লিয়ার? এই কথা বলা যাবে না। আচ্ছা, এই যে এইগুলো নাড়াচ্ছে, কারণ কি? কিছু দেখা যাচ্ছে যে কিছু অপদ্রব্য কি হবে এখান থেকেও কি হবে, দূর হয়ে যাবে। হ্যাঁ, আর একটার সাথে আরেকটা কি করতেছে, মিক্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফ্যাক্টরির একটা ব্যাপার, কিছুই নাই এখানে, নতুন কিছুই নাই। তো আমি দেখা হচ্ছে এই যে কোনটা দেখানো যায়, দেখেন। আচ্ছা, আপনি যে ফাইবার যে মিক্স করলেন, প্রথমে মিক্স করলেন না, ওটা কি ছিল হ্যান্ড মিক্সিং। তো হ্যান্ড মিক্সিং করার পর মাঝে মাঝে মেশিনেও মিক্সিং করা হয়। এখন দেখা হচ্ছে মেশিনের মিক্সিংটা, এটা হচ্ছে ব্লেন্ডিংয়ের। ব্লেন্ডিং কি হবে, দুইটা আলাদা ফাইবার, মনে আছে আপনাদের? এগুলো পুরাতন মেশিন, তো মূলত দেখাচ্ছি এগুলো আপনাদের বেসিক প্রিন্সিপালগুলো যাতে আপনাদেরকে ক্লিয়ার। দেখাবো ওগুলো মিক্সিং ব্লেন্ডিং আসবে, গ্লোরুমে যখন ঢুকবো আসবে। এমনভাবে তৈরি করে ফেলছে, দেখেন এই বেলটা মানে আগে যে বেলগুলো ছিল ওই বেলগুলো ছিল শুধু কটন না শুধু পলিস্টার এরকম, আর এইখানে যেহেতু ব্লেন্ডিং করছে, সো এখানে কি কটনের সাথে কি অন্যান্য ফাইবার কি আছে, মিক্স আছে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে মিক্সিং এবং ব্লেন্ডিং রিলেটেড হচ্ছে ভিডিও। এখন আপনারা বলেন যে জিনিং মানে পরিপূর্ণভাবে বুঝতে পারছেন কিনা, এটা একটা ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে কোনো প্রকার কারো সমস্যা আছে কিনা সেটা আমাকে বলেন। সমস্যা নাই?